রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 4 ইঞ্জিন বিশিষ্ট কৌশলগত সামরিক পরিবহন বিমান আকাশে উড়াল চীন। চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের C-130 হারকিউলিস ও গ্লোবমাস্টার 17 পরিবহন বিমান। বন্ডি বিচে হামলাকারী ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান দেশটির সেনা সর্বাধিনায়কের। ভেনেজুয়েলার বিরুদ্ধে পূর্ণাঙ্গ জ্বালানি অবরোধ যুক্তরাষ্ট্রের। সিরিয়া সহ আরও 5 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তাইওয়ানের স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ। 2027 সালেই দখলে নেমে চীন। কৌশলগত শক্তিশালী একটি সামরিক পরিবহন বিমান নির্মাণ করেছে চীন। 16 ডিসেম্বর চীন বিমানটি প্রথমবার আকাশে ওড়ার ভিডিও প্রকাশ করেছে। এর ইঞ্জিন সংখ্যা 4টি। যুক্তরাষ্ট্রের আলোচিত C-130 হারকিউলিসের আদলে চীন তাদের সামরিক পরিবহন বিমানটি নির্মাণ করলেও এর সক্ষমতা হারকিউলিস ও গ্লোবমাস্টার 17-এর চাইতেও বেশি বলে আখ্যায়িত করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। চীনা নতুন এর সামরিক পরিবহন বিমানের নাম Y-30। চীনের কেন্দ্রীয় শহর জিয়ানের একটি ঘাঁটি থেকে বিমানটি সোমবার আকাশে ওড়ে। এর পেলোড ক্ষমতা 30 টন, দৈর্ঘ্য 116 ফুট। যুদ্ধ চলাকালে জরুরি প্রয়োজনে অপ্রস্তুত বা ভাঙাচোরা রানওয়েতে অবতরণ করতে সক্ষম চীনার নতুন এই পরিবহন বিমান এমনকি বড় খোলা মাঠ বা সমুদ্র সৈকতেও অবতরণ করতে পারবে এই বিমান। বর্তমানে যুক্তরাষ্ট্রের C-130 হারকিউলিসের রয়েছে এ ধরনের অবতরণ সক্ষমতা। চীন নির্মিত নতুন এই সামরিক পরিবহন বিমান চীনা বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করল, কারণ যুদ্ধের সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সেনা পরিবহন। ভেনেজুয়েলার উপর সর্বাত্মক জ্বালানি অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক ঘোষণায় ভেনেজুয়েলাকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন। এরপর তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে এমন কোনো তেলবাহী জাহাজ ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারবে না এবং ভেনেজুয়েলা থেকে বাইরেও বের হতে পারবে না। তাদের বিরুদ্ধে পূর্ণ অবরোধ আরোপ করা হলো, কারণ তারা মাদক পাচার করে আমাদের দেশের মানুষ হত্যা করছে। তারা আমাদের দেশের সন্ত্রাসী পাচার করে। ট্রাম্প বলেন, দক্ষিণ আমেরিকার ইতিহাসে এখন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি শক্তি নিয়ে ভেনেজুয়েলাকে ঘিরে রেখেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ঘিরে পুয়ের্তো রিকো দ্বীপে মোতায়েন করেছে সামরিক পরিবহন বিমান C-130 হারকিউলিস। এদিকে নতুন করে 6টি দেশের ওপর পূর্ণাঙ্গ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার জারি করা এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, সিরিয়া, ফিলিস্তিন, সাউথ সুদান, বুর্কিনা ফাসো, মালি ও নাইজারের কোনো নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া লাওস ও সিয়েরা লিওনের বিরুদ্ধেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। নতুন করে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নাইজেরিয়া, জিম্বাবুয়ে, তানজানিয়া সহ আরও 15টি দেশের বিরুদ্ধে। সম্প্রতি আফগানিস্তানের একজন আশ্রয় প্রার্থী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড সেনাদের উপর গুলি করায় এই নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। একই সাথে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের সব দেশ থেকে গ্রিন কার্ড ভিত্তিক ইমিগ্রেশন ব্যবস্থাও বন্ধ করে দিয়েছে। একই ঘটনায় এর আগে আফগানিস্তান, বার্মা, চাঁদ, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। ব্রিটেনের সেনা সর্বাধিনায়ক ও বিমান বাহিনী প্রধান রিচার্ড নাইটন বলেছেন, ব্রিটেনের যুবকদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ ব্রিটেন সহ ইউরোপে রাশিয়ার আগ্রাসনের সম্ভাবনা এখনো দূর হয়নি। তাই আমাদের যুবক সমাজকে ত্যাগ স্বীকার ও যুদ্ধের মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। গত রোববার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি। ব্রিটিশ সেনা সর্বাধিনায়কের এই আহ্বানের পর তাকে যুদ্ধবাজ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়ার সরকারি গণমাধ্যম। সরকারি গণমাধ্যম RT খবরে বলা হয়েছে, গোটা ইউরোপ যুদ্ধ উন্মাদনায় ভুগছে। তারা তাদের দেশের মানুষের মধ্যে ক্রমাগতভাবে রাশিয়া আতঙ্ক ছড়াচ্ছে। রাশিয়াকে তারা জুজুর ভয় হিসেবে ব্যবহার করে নানা হীন উদ্দেশ্য বাস্তবায়ন করছে। বস্তুত রাশিয়াকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে বিভিন্ন মহল অস্ত্র ব্যবসা সহ নানা ধরনের কর্মকাণ্ডে জড়িত। তাদের আরও উদ্দেশ্য রাশিয়া যাতে ইউরোপের সাথে কোনো ব্যবসা বাণিজ্য না করতে পারে সেটা নিশ্চিত করা। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের আক্রমণের কোনো পরিকল্পনা নেই তাদের, কিন্তু অনেকে এ বিষয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে উদ্দেশ্যমূলকভাবে।
অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদিদের ওপর বন্দুক হামলাকারী সাজিদ আকরাম ভারতীয় বংশোদ্ভূত। 27 বছর আগে 1998 সালে ভারতের হায়দ্রাবাদ থেকে সে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তবে এরপর বিভিন্ন সময়ে কমপক্ষে 6 বার সে ভারতে এসেছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। অপরদিকে রোববার বন্ডি সমুদ্র সৈকতে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় একজন পথচারী জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকধারীকে জাপটে ধরে বন্দুক কেড়ে নিয়ে তাকে পাল্টা গুলি করেন। সাহসী পথচারীর নাম আহমেদ আল আহমেদ। তিনি একজন ফলের দোকানদার এবং তার এই সাহসী ভূমিকার জন্য অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বে বীর হিসেবে খেতাব পেয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ তাকে দেখতে সোমবার হাসপাতালে গিয়েছেন। 43 বছর বয়সী আহমেদ আল আহমেদ 2006 সালে সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। বন্দুকধারীকে থামাতে গিয়ে ধস্তাধস্তির সময় তার হাতে 2টি গুলি লেগেছে। তাইওয়ানের স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, কারণ তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে চীনের আগ্রাসনের বিরুদ্ধে এগিয়ে আসবে না যুক্তরাষ্ট্র। তাইওয়ানের জন্য চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র, কারণ এতে চীনের বিরুদ্ধে শোচনীয় পরাজয় ঘটবে যুক্তরাষ্ট্রের। তাইওয়ান রক্ষায় যুক্তরাষ্ট্র নিজের এত বড় ক্ষতি করবে না। আর তাইওয়ান রক্ষায় যদি যুক্তরাষ্ট্র এগিয়ে না আসে, তাহলে 2027 সালেই চীন অভিযান চালিয়ে দখলে নিতে পারে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন গত সপ্তাহে একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। এতে পরামর্শ দেওয়া হয়েছে তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্র যেন চীনের বিরুদ্ধে যুদ্ধে না জড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র আর্মি বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে। চীনা হামলায় ডুবে যাবে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী, মারা যাবে হাজার হাজার সেনা। পেন্টাগনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী একটি স্বাধীন দেশ হিসেবে তাইওয়ানের টিকে থাকার সম্ভাবনা শেষ হয়ে গেছে। রিপোর্টে বলা হয়েছে 2027 সালে চীন তাইওয়ানে অভিযান চালাতে পারে। 1949 সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে চীনের ক্ষমতা দখল করে কমিউনিস্টরা। পরাজিত হয় ক্ষমতায় থাকা জাতীয়তাবাদীরা। পরাজিত জাতীয়তাবাদীরা পালিয়ে আশ্রয় নেয় তাইওয়ান ফরমোজা বা তাইওয়ান দ্বীপে। তারা সেখানে তাদের শাসন ব্যবস্থা চালু করে। পরবর্তীতে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়, কিন্তু চীনা কমিউনিস্ট সরকার তাইওয়ানকে চীনের অংশ বলে দাবি করতে থাকে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রভাবশালী সব দেশ তাইওয়ানকে চীনের অংশ হিসেবে মেনে নেয়, কিন্তু যুক্তরাষ্ট্র একই সাথে তাইওয়ানকে চীন থেকে আলাদা দেশ হিসেবে টিকিয়ে রাখার উদ্যোগ নেয়। তাইওয়ানকে দিতে থাকে বিভিন্ন ধরনের অস্ত্র। এর কারণ তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে টিকিয়ে রাখার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীকে আন্তর্জাতিক সমুদ্র রুট হিসেবে টিকিয়ে রেখে সেখানে তাদের নৌ উপস্থিতি বজায় রেখেছে। একই সাথে দক্ষিণ চীন সাগরেও বিশাল সামরিক উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের। তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের এই অবস্থান এবং তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের নিয়মিত সামরিক অপারেশন নিয়ে দীর্ঘকাল ধরে তীব্র বিরোধ চলছে যুক্তরাষ্ট্রের। এই বিরোধের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে ঘোষণা দেন, চীন তাইওয়ানে আগ্রাসন চালালে তাইওয়ান রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র। জাপান, অস্ট্রেলিয়াও একই ইস্যুতে চীনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, কিন্তু পেন্টাগনের সর্বশেষ প্রতিবেদন অনুসারে তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র চীনের বিরোধের অবসান হতে পারে। বিশ্লেষকদের মতে, চীন তাইওয়ান দখল করলে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে পারে, কিন্তু তাতেও ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের, কারণ যুক্তরাষ্ট্র সারা বিশ্ব থেকে যত পণ্য আমদানি করে তার 30 ভাগের বেশি আমদানি করে চীন থেকে। জাতিসংঘ সাধারণ পরিষদ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে একটি খসড়া প্রস্তাব গ্রহণ করেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অধিকার সহ ফিলিস্তিনিদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে এই প্রস্তাবে পুনরায় নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবারের এই গুরুত্বপূর্ণ প্রস্তাব 164টি সদস্য রাষ্ট্রের শক্তিশালী সমর্থনে অনুমোদিত হয়। অন্যদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মাইক্রোনেশিয়া, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, পাপুয়া নিউগিনি, পালাউ ও নাউরুর মতো 8টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। ইকুয়েডর, টোগো, টোঙ্গা, পানামা, ফিজি, ক্যামেরুন, মার্শাল আইল্যান্ড, সামোয়া ও দক্ষিণ সুদান সহ 9টি দেশ ভোটদানে বিরত ছিল। জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এজেন্ডার অধীনে গৃহীত এই প্রস্তাব আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি হিসেবে আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। এতে সব সদস্য রাষ্ট্রকে দ্রুত এই অধিকার বাস্তবায়নে ফিলিস্তিনি জনগণকে সহায়তা করার আহ্বান জানানো হয়। এর আগে গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদ গাজায় মানবিক সহায়তা প্রবেশাধিকারের বিষয়ে আরেকটি খসড়া প্রস্তাব গ্রহণ করে। নরওয়ে এবং আরও 12টিরও বেশি দেশের জমা দেওয়া এই প্রস্তাবে ইসরায়েলের প্রতি গাজা উপত্যকায় পূর্ণ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি
জাতিসংঘের স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বাধ্যবাধকতা মেনে চলার দাবি জানানো হয়। এই প্রস্তাব 139টি দেশের সমর্থনে পাশ হয়, যেখানে 12টি দেশ বিপক্ষে ভোট দেয় এবং 19টি দেশ ভোটদানে বিরত থাকে। এই রেজলিউশন আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজের সাম্প্রতিক পরামর্শমূলক মতামতের প্রতি সমর্থন জানায়, যা দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের বাধ্যবাধকতাগুলো স্পষ্ট করেছে। ভোটের আগে নরওয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ম্যারেট ফজেল্ট ব্রাটেস্টেইট উদ্বেগ প্রকাশ করে বলেন, 2024 ও 2025 সাল গত 3 দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছরগুলোর মধ্যে অন্যতম। পরিস্থিতি সহসা শান্ত হওয়ার লক্ষণ নেই। অধিকৃত ফিলিস্তিনে বেসামরিক নাগরিকরা সর্বোচ্চ মূল্য দিচ্ছে এবং মানবিক আইনগুলো চাপের মুখে রয়েছে। প্রস্তাবটি পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্যকে সম্মান জানানোর গুরুত্বের উপর জোর দেয় এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। গাজায় চলমান যুদ্ধ ও গণহত্যার প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে তীব্র সাংস্কৃতিক ও একাডেমিক বয়কটের মুখে পড়েছে ইসরায়েল। হিব্রু ভাষার প্রভাবশালী দৈনিক হারেটস এক প্রতিবেদনে জানিয়েছে, এই গণ বয়কট ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি বা সফট পাওয়ারের জন্য সরাসরি হুমকি। খবরে বলা হয়, ইউরোভিশনের মতো বড় আয়োজন থেকে বেশ কিছু ইউরোপীয় দেশ নিজেদের সরিয়ে নিয়েছে। এছাড়া 1000-এরও বেশি আন্তর্জাতিক লেখক ও সাহিত্যিক ইসরায়েলি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন। চলচ্চিত্র ও সঙ্গীত জগতেও দখলদারদের বর্জনের প্রচারণা চলছে। ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈজ্ঞানিক গবেষণায় অনীহা দেখাচ্ছে এবং আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছে না। এর ফলে ইসরায়েলে ব্রেইন ড্রেইন ও উদ্ভাবনী ক্ষমতা হ্রাসের ঝুঁকি তৈরি হয়েছে। তাছাড়া আয়ারল্যান্ডের সংবাদ মাধ্যমগুলো গাজায় মানবিক সংকট এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলকে বর্জনের ডাক দিয়েছে। হারেটস এর মতে, আগে শুধু যুদ্ধের বিরোধিতা থাকলেও এখন তা ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতায় রূপ নিচ্ছে। যুদ্ধবিরতি হলেও এই নেতিবাচক ভাবমূর্তি সহজে কাটবে না। সংবাদপত্রটি সতর্ক করেছে, শিল্প, সংস্কৃতি ও বিজ্ঞান ইসরায়েলের বৈশ্বিক গ্রহণযোগ্যতার মূল ভিত্তি। এই খাতগুলোতে বয়কট অব্যাহত থাকলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে দীর্ঘমেয়াদী বিচ্ছিন্নতার শিকার হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি এখন চরম অস্তিত্ব সংকটে। হামাস নেতা গাজী হামাদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের অব্যাহত ও পরিকল্পিত চুক্তি লঙ্ঘনের ফলে যে কোনো মুহূর্তে এই সমঝোতা সম্পূর্ণ ধসে পড়তে পারে। আল জাজিরা আরাবিক প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত 10 অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এই পর্যন্ত 66 দিনে ইসরায়েলি হামলায় প্রায় 393 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজী হামাদ জানান, 9 অক্টোবর মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির শর্তগুলো অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন হওয়ার পরও ইসরায়েলি দখলদার বাহিনী শুরু থেকেই তা অমান্য করে আসছে। তিনি বলেন, চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এই পর্যন্ত 813 বারের বেশি এটি লঙ্ঘন করেছে, যার গড় প্রতিদিন প্রায় 25টি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চুক্তিকে অর্থহীন করার একটি সুপরিকল্পিত পরিকল্পনা। সংবাদ সম্মেলনে পেশ করা তথ্যানুযায়ী যুদ্ধবিরতি চলাকালীন নিহত 400 ফিলিস্তিনির মধ্যে 95% বেসামরিক নাগরিক। এর মধ্যে 36% শিশু, 15% নারী, 4% বয়োবৃদ্ধ ও 37% বেসামরিক পুরুষ। হামাদ জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি চলাকালীন কোনো প্রতিরোধ যোদ্ধার উপর হামলা করার আইনি অধিকারও ইসরায়েলের নেই। অথচ ইসরায়েল বারবার ভিত্তিহীন অজুহাতে বেসামরিক এলাকায় অভিযান ও হত্যাকাণ্ড চালাচ্ছে। হামাস নেতা বলেন, ইসরায়েলি বাহিনী নির্ধারিত সীমান্ত রেখা বা ইয়েলো লাইন অতিক্রম করে কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়ছে। গাজার উত্তর থেকে দক্ষিণ সবখানে তারা ফায়ার কন্ট্রোল বলয় তৈরি করে সাধারণ মানুষকে হত্যা করছে। এছাড়া সীমান্ত এলাকা জনশূন্য করতে গত 2 মাসে অন্তত 145টি ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। চুক্তিতে গাজার পুনর্গঠনের জন্য ভারী যন্ত্রপাতি এবং পর্যাপ্ত ত্রাণ প্রবেশের কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। হামাস নেতা গাজী হামাদ বলেন, রাফা সীমান্ত এখনও বন্ধ রাখা হয়েছে। আহত ও অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। জ্বালানি ও রান্নার গ্যাস সংকটের কারণে হাসপাতাল এবং পৌরসভাগুলোর জরুরি সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নিখোঁজ ও বন্দীদের বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না ইসরায়েল। হামাস জানিয়েছে, তারা প্রতিদিন লঙ্ঘনের বিস্তারিত রিপোর্ট এবং মানচিত্র মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে জমা দিচ্ছে। গাজী হামাদ অনতি বিলম্বে ইসরায়েলকে নিবৃত্ত করতে এবং চুক্তি রক্ষা করতে কাতার, মিশর ও বিশেষ করে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, 2023 সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এই পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 70,667 জনে এবং আহতের সংখ্যা 1,71,151 ছাড়িয়েছে।
ইহুদিদের হানুক্কাহ উৎসব উপলক্ষে মঙ্গলবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং এটিকে নতুন উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে নেতানিয়াহুর আল বুরাক প্রাচীরে উপস্থিতির কঠোর সমালোচনা করেছে, যেটি ইহুদিদের কাছে ওয়েস্টার্ন ওয়াল নামে পরিচিত। গভর্নরেট জোর দিয়ে বলেছে, প্রাচীরটি আল-আকসা মসজিদ চত্বরে অবিচ্ছেদ্য অংশ। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা যায় নেতানিয়াহু ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে সঙ্গে নিয়ে স্থানটি পরিদর্শন করছেন। 8 দিনব্যাপী হানুক্কাহ উৎসবের সুযোগ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা প্রাঙ্গণে উত্তেজনা বাড়িয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে ইসরায়েলি পুলিশের কড়া পাহারায় অন্তত 210 জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছে। আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই স্থানকে টেম্পল মাউন্ট বলে অভিহিত করেন। ফিলিস্তিনি এবং মুসলিম কর্তৃপক্ষ এই পবিত্র স্থানের ঐতিহাসিক ও আইনি মর্যাদা পরিবর্তনের যে কোনো প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পূর্ব জেরুজালেম একটি অধিকৃত ভূখণ্ড। ইসরায়েল 1967 সালে পূর্ব জেরুজালেম দখল করে এবং 1980 সালে তা একীভূত করলেও আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তা স্বীকৃতি দেয়নি। ফলে এই এলাকায় ইসরায়েল সকল সরকারি কার্যক্রম ও বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। নেতানিয়াহুর এই সফরকে ফিলিস্তিনিরা তাদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন। সিডনির বন্ডি বিচে ইহুদি উৎসবে ভয়াবহ হামলার ঘটনায় অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কারণেই অস্ট্রেলিয়ায় এই হামলার পথ প্রশস্ত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। সিডনির বিখ্যাত বন্ডি বিচে ইহুদিদের হানুক্কাহ উৎসব উদযাপন চলাকালীন 2 বন্দুকধারী অতর্কিত গুলি চালালে অন্তত 15 জন নিহত এবং 42 জন আহত হন। গত রোববার এক সরকারি বৈঠকে নেতানিয়াহু দাবি করেন, তিনি গত আগস্টে আলবানিজকে চিঠিতে সতর্ক করেছিলেন। নেতানিয়াহুর মতে, অস্ট্রেলিয়ার বর্তমান নীতি দেশটিতে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষকে উস্কে দিচ্ছে। নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য আলবানিজের আহ্বান ইহুদি বিদ্বেষের আগুনে ঘি ঢালার মতো। এটি মূলত হামাসকে পুরস্কৃত করা। আপনারা এই ব্যাধিকে ছড়িয়ে পড়তে দিয়েছেন এবং এর ফলশ্রুতিতে ইহুদিদের উপর আজকের এই ভয়াবহ হামলা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী এক সাক্ষাৎকারে ফিলিস্তিনকে স্বীকৃতি এবং বন্ডি বিচে হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা জানতে চাইলে আলবানিজ সরাসরি বলেন, না, আমি তা মনে করি না। তিনি আরো বলেন, বিশ্বের অধিকাংশ দেশই মনে করে দ্বিরাষ্ট্রীয় সমাধানই মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের একমাত্র পথ। অস্ট্রেলিয়া কখনো বিভাজন, সহিংসতা বা ঘৃণার কাছে মাথা নত করবে না। যুক্তরাজ্য এবং কানাডার সঙ্গে সুর মিলিয়ে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই 2 দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। গত সেপ্টেম্বরে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং প্রধানমন্ত্রী আলবানিজ এক যৌথ বিবৃতিতে জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া স্থায়ী শান্তি ও নিরাপত্তার প্রতি অস্ট্রেলিয়ার দীর্ঘস্থায়ী অঙ্গীকারের অংশ। এর আগে অগাস্টে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করেছিল ইসরায়েলি সরকার। গত বছর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে যথার্থ বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি ওই সিদ্ধান্তের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, মাদ্রিদের এই পদক্ষেপ অন্যান্য ইউরোপীয় দেশগুলোকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে অনুপ্রাণিত করেছে। স্পেনের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, 2024 সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে দেশটির সিদ্ধান্ত ছিল সঠিক এবং প্রগতিশীল। স্পেনের পরে ফ্রান্স এবং ব্রিটেনের মতো দেশগুলো একই পথ অনুসরণ করেছে বলে তিনি উল্লেখ করেন। স্পেনের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তার দেশ সবসময় ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত জনগণের পাশে থাকবে এবং একই সঙ্গে যে কোনো ইহুদি বিরোধী হামলার নিন্দা জানাবে। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। 2025 সালের 14 ডিসেম্বর হামাস তার 38তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এটি এমন এক সময় যখন ফিলিস্তিনি জনগণ ইসরায়েলি দখল, গাজার ক্ষেত্রে নৃশংসতার পাশাপাশি পশ্চিম তীর ও আল কুদসে চলমান মানবাধিকার লঙ্ঘনের কারণে গভীর সংকটে আছে। হামাসের ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে অপারেশন আল-আকসা ফ্লাড তাদের প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত। এটি শুধুমাত্র একটি সামরিক অভিযানের দিক নির্দেশ নয়, বরং একটি রাজনৈতিক ও সামাজিক মানসিকতার প্রকাশ, যা ফিলিস্তিনিদের দীর্ঘদিনের শোষণ এবং দখলের প্রতিক্রিয়ার অংশ।
হামাসের জন্ম 1987 সালে প্রথম ইন্তেফাদার সময় হয়, যা ইসরায়েলি সামরিক শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের মধ্যে ঘটেছিল। ওই সময় ফিলিস্তিনি যুবক ও সাধারণ জনগণ প্রতিদিনের জীবনে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষের শিকার হচ্ছিল এবং সেই প্রেক্ষাপটে হামাস ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করে। হামাস মূলত দুটি স্তম্ভের উপর দাঁড়ায়। ধর্মীয় উদ্দেশ্য হিসেবে ফিলিস্তিনি ভূমিকে ঐতিহাসিক ইসলামিক ভূখণ্ড হিসেবে ঘোষণা এবং রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে ইসরায়েলি দখল প্রতিহত করে পূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। প্রাথমিক পর্যায়ে হামাসের সমাজসেবামূলক কার্যক্রম এবং ইসলামী নীতিবোধ তাকে গাজা অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। হামাসের 38তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে যে অপারেশন আল-আকসা ফ্ল্যাট তাদের অবস্থান শক্ত করেছে এবং ইসরায়েলের যুদ্ধযন্ত্র ব্যর্থ হয়েছে। এটি কৌশলগত দিক দিয়ে একটি মাইলফলক, যেখানে হামাসের লক্ষ্য ছিল তাদের প্রতিরোধ শক্তি প্রদর্শন করা এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের রাজনৈতিক ও সামরিক ক্ষমতা প্রমাণ করা। তবে মানবিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এটি তীব্র সমালোচনার মুখে পড়েছে, কারণ বহু সাধারণ মানুষ নিহত ও অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়েছে। হামাসের বক্তব্য অনুযায়ী দখল ও সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটে স্বতঃস্ফূর্ত অধিকার হিসেবে তুলে ধরা হয়েছে, যদিও বাস্তবে এই সশস্ত্র কার্যক্রম কখনো কখনো সাধারণ মানুষকে লক্ষ্য করে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করেন যে প্রতিরোধ এবং সশস্ত্র প্রতিরোধ আলাদা, যেখানে প্রতিরোধ সাধারণত নাগরিক প্রতিরোধ, বর্জন এবং অসহযোগিতার মাধ্যমে সংঘটিত হয়, আর সশস্ত্র প্রতিরোধে লক্ষ্যবস্তু এবং কার্যক্রম প্রায়শই সীমার বাইরে যায়। হামাসের বক্তব্যে উল্লেখিত হয়েছে যে ইসরায়েলি দখল, চেকপয়েন্ট, ভূমি অধিকার হরণ, বাড়ি ধ্বংস, আটক ও সামরিক অভিযান শুধুমাত্র নীতিগত বিষয় নয়, বরং ফিলিস্তিনি জনগণের দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলা বাস্তবতা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রাষ্ট্রসমূহ এ ধরনের কার্যক্রম স্বীকার করেছে। দীর্ঘমেয়াদী দখল এবং শোষণ একটি সামাজিক প্রতিরোধের প্রাকৃতিক সৃষ্টি, যা ফিলিস্তিনি জনগণকে তাদের নিজস্ব অধিকার, মর্যাদা এবং স্বায়ত্তশাসনের জন্য লড়াই করতে বাধ্য করেছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে দীর্ঘায়িত সামরিক শাসন এবং রাজনৈতিক চাপে যে কোনো জনগণ প্রতিরোধের পথে যেতে পারে। হামাসের বক্তব্যে আরও উল্লেখ রয়েছে যে প্রতিটি সামরিক আক্রমণ, নাগরিক মৃত্যুর ঘটনা বা বাস্তুচ্যুতির ঘটনা একটি সাধারণ স্মৃতি ও সংগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনি সমাজে গভীরভাবে ছাপ ফেলে। এটি একটি জাতীয় একতা ও সমষ্টিগত পরিচয় সৃষ্টি করে, যেখানে বেঁচে থাকা লড়াই প্রায়শই দখলদার শক্তির বিরুদ্ধে দাঁড়ানোকে প্রয়োজনীয় হিসেবে প্রতিফলিত করে। আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনি সংকটের রাজনৈতিক মূল কারণ প্রায়শই উপেক্ষিত হয়। ইসরায়েলি বাহিনী প্রায়শই সাময়িকভাবে প্রতিরোধ বন্ধ করতে পারে, কিন্তু তারা প্রতিরোধের মূল কারণ দূর করতে ব্যর্থ হয়। এই কারণেই সশস্ত্র লড়াই একটি দীর্ঘমেয়াদী বাস্তবতা হিসেবে থেকে যায়। হামাস প্রকাশ করেছে যে গাজার উপর কোনো বাহ্যিক বা অভিভাবকত্ব স্বীকার করা হবে না এবং ফিলিস্তিনি জনগণই তাদের সরকার নির্ধারণে সম্পূর্ণ স্বাধীন। তারা মানবিক এবং রাজনৈতিক স্বায়ত্তশাসনের অধিকার সম্পূর্ণভাবে রাখে এবং তাদের নিজস্ব ভূখণ্ডে সুরক্ষা এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার রয়েছে। হামাসের বক্তব্যে জোর দেওয়া হয়েছে যে গাজার উপর গণহত্যা, খাদ্য নিষেধাজ্ঞা এবং পশ্চিম তীর ও আল কুদসে অবৈধ কার্যক্রম একটি পরিকল্পিত, প্রমাণিত এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটি সময়ের সঙ্গে মুছে যাওয়া সম্ভব নয়। হামাস মনে করে ইসরায়েলি সরকারের কার্যক্রম, বিশেষত গণহত্যা, খাদ্য নিষেধাজ্ঞা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন, এই অঞ্চলের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। এই অবস্থা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে, যাতে ইসরায়েলের হামলা বন্ধ হয়, এটি আলাদা করা যায় এবং দখল সমাপ্ত করা যায়। হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং অঞ্চল জুড়ে সকল প্রতিরোধকারী ও সহায়ককে কৃতজ্ঞতা জানিয়েছে যারা ফিলিস্তিনের জনগণকে সমর্থন করেছেন। হামাসের প্রধান খলিল আল হাইয়া বলেছেন যে এই সময় হামাসের প্রধান লক্ষ্য হল গণহত্যা বন্ধ করা, মানবিক সহায়তা পৌঁছানো এবং সম্পূর্ণ স্থায়ী শান্তি চুক্তি কার্যকর করা। তিনি বলেছেন যে প্রতিরোধ একটি বৈধ অধিকার। তিনি আরও বলেছেন যে নেতৃত্ব এই পর্যায়ে স্পষ্টভাবে লক্ষ্য নির্ধারণ করেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গণহত্যা বন্ধ করা, বিশেষত রাফা ক্রসিং খোলা এবং মানবিক সাহায্য পৌঁছানো নিশ্চিত করা।
তিনি বলেন, হামাসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন একটি নতুন বাস্তবতার মধ্য দিয়ে এসেছে, যেখানে ফিলিস্তিনি জনগণ অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি। مئات المستوطنين المتطرفين يؤدون فيه طقوس। আল হাইয়া গুরুত্ব দিয়েছেন গাজার জনগণের কষ্ট, ত্যাগ, অভাব এবং নিজের পরিচয় মুছে ফেলার প্রচেষ্টাকে। তিনি হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদ, যিনি তার জীবন ত্যাগ করেছেন ধর্ম এবং মাতৃভূমির জন্য, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আল হাইয়া বলেছেন যে দীর্ঘদিনের ইসরায়েলি প্রথাগত বর্ণনা ভেঙে পড়েছে এবং নতুন প্রজন্মের মধ্যে নতুন রাজনৈতিক ও সামাজিক ধারণা বিকশিত হয়েছে। ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ বড় কৌশলগত সাফল্য অর্জন করেছে, যেমন কৌশলগত নিরোধের মিথ ভেঙে ফেলা, ইসরায়েলি সরকারের দাবি উন্মোচন, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতৃত্ব ও সেনাদের মামলার আওতায় আনা এবং বিশ্বের সামনে ইসরায়েলি সরকারের প্রকৃত চেহারা উন্মোচন। হামাসের প্রধান আল হাইয়া ইসলামিক বিশ্বের শহীদদের স্মরণ করেছেন, বিশেষত হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং ইরানের কমান্ডার মোহাম্মদ সাইদ ইজাদি। ইতিহাস এবং সাম্প্রতিক সংঘাত প্রমাণ করে যে দীর্ঘায়িত দখল এবং সামরিক শাসন জনগণকে প্রতিরোধে বাধ্য করে। রাজনৈতিক চ্যানেল বন্ধ থাকলে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে স্থানীয় জনগণ তাদের অধিকার রক্ষা ও স্বাধীনতার জন্য সশস্ত্র প্রতিরোধে নামতে পারে। হামাসের বক্তব্য স্পষ্ট যে গণহত্যা, মানবিক সংকট এবং দখল সব মিলিয়ে একটি দীর্ঘমেয়াদী সামাজিক ও রাজনৈতিক চাপ তৈরি করেছে, যা প্রতিরোধকে একটি ন্যায্য প্রতিক্রিয়া হিসাবে প্রমাণ করে। গাজা অঞ্চলে বিদ্যুৎ, পানি, খাদ্য এবং চিকিৎসা সরবরাহ ব্যাহত হওয়া, শিশু মৃত্যুহার বৃদ্ধি, পরিবারে বিভাজন এবং নানান মানবিক সংকট এই অঞ্চলকে আন্তর্জাতিক মানবিক তত্ত্ব এবং মানবাধিকার পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া দ্বিধান্বিত এবং অপ্রতুল। অনেক রাষ্ট্র ইসরায়েলের সমালোচনা করেছে, আবার অনেক রাষ্ট্র হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। এই দ্বন্দ্বপূর্ণ অবস্থার ফলে সমস্যার সমাধান কঠিন হয়ে গেছে। রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবিত হলেও এর বাস্তবায়নে সীমাবদ্ধতা বাড়ছে। ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ, সীমান্ত নির্ধারণ, বসতি বিন্যাস এবং রাজনৈতিক স্বীকৃতি এই সমাধানের পথে বড় বাধা। শান্তি আলোচনার ব্যর্থতার কারণগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সহায়তার অভাব, নিরাপত্তা গ্যারান্টি না থাকা এবং নেতৃত্বের মধ্যে বিশ্বাসের অভাব। মিডিয়া এবং বর্ণনা দ্বন্দ্বের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুদ্ধকালীন সময় উভয় পক্ষই মিডিয়া কৌশল ব্যবহার করে তাদের অবস্থান প্রচার করে। হামাস নিজেকে ন্যায়সঙ্গত প্রতিরোধের কণ্ঠ হিসেবে দেখায়, অন্যদিকে ইসরায়েল তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। এই প্রক্রিয়ায় বাস্তবতা প্রায়শই বিকৃত হয়। ভবিষ্যতে প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠার মধ্যে ভারসাম্য প্রয়োজন। দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি অর্জনের জন্য রাজনৈতিক সমাধান, আন্তর্জাতিক কূটনীতি এবং মানবিক সহায়তার সমন্বয় অপরিহার্য। আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সাহায্য পৌঁছানো, মানবাধিকার রক্ষা এবং রাজনৈতিক সমাধানকে উৎসাহিত করার পাশাপাশি কোনো পক্ষকে অস্ত্র সরবরাহের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি না করতে হবে। হামাসের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বক্তব্য রাজনৈতিক, ঐতিহাসিক এবং মানবিক দিকগুলো একত্রে তুলে ধরে। এটি ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের সংগ্রাম, দখল, মানবিক বিপর্যয় এবং প্রতিরোধের প্রেক্ষাপট বিশ্লেষণ করে। সংঘাতের বাস্তবতা বোঝার জন্য এই বক্তব্য একটি গুরুত্বপূর্ণ উৎস। হামাসের প্রকাশিত বক্তব্যের মাধ্যমে বোঝা যায় ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ আন্দোলন কৌশলগত, রাজনৈতিক এবং সামাজিকভাবে এক জটিল বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই বিশ্লেষণ থেকে স্পষ্ট হয় যে দীর্ঘায়িত দখল, সামরিক শাসন এবং মানবিক বিপর্যয় একদিকে ফিলিস্তিনি জনগণকে প্রতিরোধে প্ররোচিত করেছে, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার অভাব সমস্যাকে দীর্ঘায়িত করেছে। শান্তি ও স্থিতিশীলতার জন্য সমাধান, একাধিক মাত্রিক এবং বহুপাক্ষিক প্রচেষ্টা প্রয়োজন। রাজনৈতিক স্বীকৃতি, নিরাপত্তা নিশ্চয়তা, মানবিক সহায়তা, আন্তর্জাতিক আইনের সঠিক প্রয়োগ এবং বাস্তব শান্তি আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব। হামাসের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে প্রতিরোধ এবং রাজনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য ফিলিস্তিনি জনগণ সশস্ত্র এবং অসশস্ত্র উভয় পদ্ধতি গ্রহণ করতে পারে, তবে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার রক্ষার সীমার মধ্যে কাজ করাই দীর্ঘমেয়াদে কার্যকর সমাধানের মূল চাবিকাঠি। ফিলিস্তিনি জনগণের সংগ্রাম কেবল সামরিক বা রাজনৈতিক আন্দোলন নয়, এটি একটি সামাজিক, মানবিক এবং নৈতিক লড়াই, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সচেতনতা, ন্যায্য বিচার এবং সক্রিয় সমর্থন ছাড়া সমাধান হবে না। ফিলিস্তিনি
ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ আন্দোলন এবং আন্তর্জাতিক সমর্থকরা একসঙ্গে কাজ করলে দখল ও শোষণ থেকে মুক্তি এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং হামাসের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী কেবল একটি উৎসব নয়, বরং একটি রাজনৈতিক বার্তা যা ফিলিস্তিনি জনগণের দীর্ঘায়িত সংগ্রাম, তাদের অধিকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ও রাজনৈতিক দায়িত্বকে মনে করিয়ে দেয়। এটি আন্তর্জাতিক নীতি, মানবাধিকার, রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং সামাজিক প্রতিরোধের একটি জটিল নকশা যা বিশ্লেষণ ও সমাধানের জন্য গুরুত্বপূর্ণ। হামাসের বার্তা একটি রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক নীতি নির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ, যা বর্তমান সংঘাত ও ভবিষ্যতের সমাধানের প্রেক্ষাপটকে নির্ধারণ করে। সংঘাতের ইতিহাস, মানবিক বিপর্যয় এবং রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করে দেখা যায় ফিলিস্তিনি জনগণ দীর্ঘমেয়াদী সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার ও স্বাধীনতা অর্জনের চেষ্টা চালাচ্ছে। হামাসের বক্তব্য এবং তাদের কার্যক্রম আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে এবং বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের মানবিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে প্ররোচিত করেছে। সামগ্রিকভাবে হামাসের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী কেবল একটি বার্ষিকী নয়, বরং একটি রাজনৈতিক, সামাজিক ও মানবিক পর্যালোচনা যা ফিলিস্তিনি জনগণের দীর্ঘায়িত সংগ্রাম, প্রতিরোধ এবং স্বাধীনতার জন্য চ্যালেঞ্জ ও সম্ভাবনা উভয়কেই নির্দেশ করে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।